একজন শ্রমিকের মাসিক মজুরি মাত্র ৩,৭১০ টাকা বা $২৭ সমান। মানে বাংলাদেশের একজন রেস্তোরাঁ শ্রমিকের মজুরি ২০২৪ সালে এসেও দিনে $1 কম। রেস্তোরাঁয় সবাই বকশিসও পায় না, আর বকশিস কেনই বা মজুরিতে ধরা হবে? আইনসম্মত এমন অমানবিক শ্রম শোষণের নজির সারা বিশ্বেও খুঁজে পাওয়া কঠিন হবে। তাহলে কি করছে শ্রম বিভাগ বা শ্রমিক অধিকার কর্মীরাই বা কি করছে? এ নিয়ে অর্থযোগে আমরা শুনব সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের কথা। আহসান হাবিব বুলবুল, স্বাগত আপনাকে। বাংলাদেশের একজন রেস্তোরাঁ শ্রমিকের মজুরি দিনে $1-এরও কম। 2024 সালেও এই আইনসম্মত বাস্তবতাকে শ্রমিক অধিকার কর্মী হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমরা মনে করি যে আসলে যে মজুরির কথা বলা হচ্ছে, যদি এটি ৩,৭১০ টাকা, এটি আসলে কোনো মজুরি নয়। এটা বিনিময়ে যে কাজ করা, সেটা এক ধরনের এটি আধুনিক দাসত্ব হিসাবে এটিকে বলা যায়। সাধারণভাবে একজন শ্রমিকের মজুরির উপর আসলে একটি পরিবার নির্ভর করার কথা। সেখানে আজকে যে মজুরিটি দেওয়া হচ্ছে, সেই মজুরিটি আসলে একজন মানুষেরও এক মাসে তার যে খাবারের যে উপাদান, সেই উপাদানের জন্য যথাযোগ্য নয়। তাহলে আমি কাজ করব, আসলে আমার যে মৌলিক চাহিদাগুলো, সেগুলো আমারটা পূরণ হতে হবে, আমার পরিবারেরও বিষয় পূরণ হতে হবে। সেখানে আমাকে যে মজুরিটা দেওয়া হচ্ছে, সেটা যদি আমার খাদ্যের পুষ্টিকে যদি পূরণ করার সক্ষম না হয়, তাহলে আসলে সেটাকে কি মজুরি বলা যাবে? ফলে একদিকে আমরা বলছি যে রাষ্ট্র আসলে শ্রমিকের মজুরি নির্ধারণের জন্য, তার নিশ্চয়তা দেওয়ার জন্য তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আসলে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমরা যারা শ্রমিক অধিকারের কর্মী আছি, আসলে আমরা বহুভাবে আমাদের এই বক্তব্য এবং কথাগুলোকে বলার চেষ্টা করেছি। আজকে আমরা আপনাদের এই প্রতিবেদনের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিবেদনে আপনারা মজুরি বোর্ডের চেয়ারম্যান সাহেবের বক্তব্য তুলে ধরলেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের যে শ্রম আইন, সেই শ্রম আইনের যদিও সীমাবদ্ধতা আছে, এই শ্রম আইনে নির্ধারিত আছে যে প্রতি 5 বছর পর পর মজুরিটি পুনর্মূল্যায়ন করতে হবে, পুনর্নির্ধারণ করতে হবে। যদি আমরা জানি যে প্রতি বছর কিন্তু মূল্যস্ফীতির কারণে আমার যে প্রকৃত মজুরি, সেই মজুরির পরিমাণটা কমে যেতে থাকে। কিন্তু তারপরেও যেখানে 5 বছরের যে নিয়মটা আছে, সেখানেও এই হোটেল রেস্তোরাঁর মজুরি কিন্তু ঘোষিত হয়েছিল 2017 সালে। 2017 সালের মার্চে যেখানে মজুরি ঘোষিত হয়েছে, 5 বছর ধরলেও সেটা 2022 সালের মার্চে সেটি অতিক্রম হয়েছে। তারপরে কিন্তু 2022, 23 এবং এই 24, এই 2.5 বছর যদি আমরা যে ডিলে ধরছি, এই ডিলেটার কারণে কিন্তু শ্রমিক তার যে মজুরি, তার যে ন্যায্য পাওনার যে জায়গাটি, সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে একটি বিষয় বিবেচনা করতে হবে আমাদেরকে, আজকের যে বাজার মূল্য, কারণ তার মানে মজুরি তো তার যে দৈনিক যে চাহিদা, সেটিকে পূরণের জন্য ব্যবহার হয়। ফলে নিত্যপণ্যের যে বাজার মূল্য, সেই বাজার মূল্যের উপর ভিত্তি করে এই মজুরি নির্ধারণ করতে হবে। আপনাদের প্রতিবেদন থেকে শুনলাম যে সংশ্লিষ্ট যে শ্রমিক নেতৃত্ব, তারা 15,000 টাকা মজুরি চেয়েছে। সেটি যদি 15,000 টাকা চাওয়ার প্রেক্ষাপটে সেটি আসলে অনেক ন্যূনতম। আজকে আমরা দেখেছি যে বিভিন্ন গবেষণায়, সেই গবেষণায় একটি পরিবারের ন্যূনতম বেঁচে থাকার জন্য, মানবিকভাবে বেঁচে থাকার জন্য, সেটি আসলে 20,000, 22,000 টাকার নিচে আসলে মানবিকভাবে বেঁচে থাকা যায় না। তো একজন শ্রমিক, তার জি, আসলে একদমই একজন কর্মীর বেতন ৩,৭১০ টাকা হবে, এটা খুবই অমানবিক। হ্যাঁ, তো শ্রমিক রেস্তোরাঁ মালিক সমিতি কিন্তু দাবি করেছে যে একজন শ্রমিকের 3 বেলা থাকা খাওয়ার মূল্য 10 থেকে 12,000 টাকা। এটা কিন্তু একটা খুবই অসম্ভব ব্যাপার, কারণ উনি, আমার কাছে মনে হয়েছে, উনি ক্রেতাদের দামেই শ্রমিকের খাবারের হিসাবটা ধরেছেন। তো শ্রমিকের খাবারটা না হয় গেল, তো শ্রমিকের পরিবার আসলে কি খাবে, এইটা আপনি কি বলবেন? জি, আপনি যথাযোগ্যই বলেছেন। মানে যেহেতু মালিক, সে তার মুনাফার চিন্তা থেকে ধরে। আমরা যদি তার যে ব্যয় হিসাব আমরা বলি, আমরা দেখি যে শ্রমিকদেরকে যে থাকতে দেওয়া হয়, সেই থাকার জায়গাটি হচ্ছে যে আসলে হোটেলের মধ্যেকার ফ্লোরে অধিকাংশ ক্ষেত্রে থাকে। কিছু ক্ষেত্রে তারা যদি পাশে থাকে, যদি আমরা সেক্ষেত্রে একটি শ্রমিকের এই থাকার জায়গার যে ব্যয়, সেটি 1,000-1,500 টাকার বেশি হওয়া নয়। এবার যদি তাদের খাওয়ার প্রসঙ্গিত বলি, একটি হচ্ছে হোটেলের খাবার বিক্রির পরে যে উদ্বৃত্ত থাকে, সেই উদ্বৃত্তের অবস্থাকে আসলে এই অতিরিক্ত খাবারটি আসলে একভাবে বর্জ্য হিসাবে ফেলে দিতে হবে একটি সময়। সেই ধরনের খাবারগুলি শ্রমিকদের খেতে হয়। আর এর বাইরে তাদের জন্য যে থাকে, সেই মেনুটা থাকে, সেই মেনুটা এত বেশি অপুষ্টিকর এবং মানে সুষম খাবারপূর্ণ থাকে না। তাহলে সেই জায়গা থেকে ওনারা যে ব্যয়ের কথা বলেছেন, সেই ব্যয়টি
বাস্তবতা বিবর্জিত। আর অবশ্যই মজুরি তো একটা শ্রমিকের পরিবারকে হিসাব করতে হবে, সেটি আমরা সরকারি ক্ষেত্রে 6 জনের পরিবারের প্রশ্ন আসে, আর যদি আমরা আমাদের সংকুচিত ভাবেও দেখি তবুও কিন্তু 4 জনের একটি পরিবার। তাহলে 4 জনের একটি পরিবার তার থাকা এবং খাওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্বতেই মজুরির বিপরীতে আসতে হবে। তো সেইটা কিন্তু আমাদের যে মালিকরা, সেই মালিকরা সেখানে বিবেচনা জি নিশ্চয়ই আহসান হাবিব বুলবুল, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আপনারা যারা শ্রমিক অধিকার কর্মী আছেন তাদের মাধ্যমেই শ্রমিকরা আসলে তাদের ন্যায্য মজুরিটা পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।